আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। রাজধানী সহ বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প। পুরান ঢাকার বংশাল এলাকায় ভবনের অংশ ভেঙে ৩ জন ও রূপগঞ্জে একজনের মৃত্যু, অনেকে আহত। খুব ভয়ঙ্কর। আমার জীবনে এত বড় ভূমিকম্প অনুধাবন করি নাই কখনো। করে দেখি যে মনে মাটি কাঁপতেছিল। শুরু হওয়ার পরে আমি বাইরে বের হয়ে গেছি, বাইরে যাওয়ার পরে দেখেছি বিল্ডিং কাঁপতেছে। খুবই আতঙ্কিত হয়ে আমরা দৌড়াদৌড়ি করে একজন একদিকে আমরা ছোট ছোট শুরু করছি। আল্লাহ আমাদের ভাগ্য ভালো রাখছে, আমরা বেঁচে গেছি। সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা। মুক্তিযুদ্ধে আত্মদানকারী সেনাদের স্মরণ। জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করে দেশ এগিয়ে নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। জুলাই 2024-এ নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি, সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে। নির্বাচনকালে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলেও বাস্তবায়নের পথে চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকরা। রূপরেখা নির্ভর করবে বিদায়ী সরকারের ওপর। এই ধরনের রায়ের পরে আপনার সংসদে একটা র্যাটিফিকেশনের দরকার হয় সংবিধানের অংশ হিসাবে এই রায়কে কার্যকর করার জন্য। একক সংখ্যাগরিষ্ঠতা থাকে, তাহলে দেখবেন তারা তাদের মতো করেই এই আইনটা করবে এবং সেটা আমি মনে করি আরেকটা নতুন সমস্যা তো জন্ম দিবে। দর্শক, ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান। শক্তিশালী ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। আবহাওয়া দপ্তর জানিয়েছে এর উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধবদীতে। স্থানীয় সময় সকাল 10:40-এর দিকে এই কম্পন অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল, ফলে তীব্র শক্তিতে কম্পন আঘাত হানে। ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত ঢাকায় 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজধানী থেকে উৎপত্তিস্থল খুব কাছেই হওয়ায় ঢাকাতে তীব্র কম্পন অনুভূত হয়। বিভিন্ন স্থানে বেশ কিছু ভবন হেলে পড়ার খবরও পাওয়া গেছে। আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মাঝে। এ সময় ঘরবাড়ি, অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে বাইরে বের হয়ে আসেন লাখো লাখো মানুষ। সাম্প্রতিক সময়ের মধ্যে বাংলাদেশে এটিই অনুভূত হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। হঠাৎ করে ব্রিজ কাঁপতেছে, উপরে তাকায় দেখি যে বিল্ডিং টিল্ডিং সব কাঁপাকাঁপি শুরু করছে। আমরা প্রথমে বুঝতে পারি নাই, তো কিছুক্ষণ 10 সেকেন্ড পরে দেখি যে আমি সহ কাঁপতেছি। করে দেখি যে মনে মাটি কাঁপতেছিল আর অনেক জোরে। তখন আমরা সবাই এলোমেলো, যে যার মতো চলে গেছে। প্রচন্ড ঝাঁকুনির পরে আর কি আমরা আসলে দিকবিতেল হয়ে সবাই বের হয়ে আসি আর কি। ভয় পেয়েছি, আল্লাহ আমাদের ভাগ্য ভালো রাখছে, আমরা বেঁচে গেছি। যে যেদিক দিয়ে পারছে বের হয়ে চলে আসছে। আমরা ওইখান থেকে যে একজনের গ্লাসটা ভেঙে দিয়েছিল, ওখান থেকে তাড়াতাড়ি যতটুকু সম্ভব হয়েছে আমরা নেমে নিচে আসছি আর কি। খুবই আতঙ্কিত হয়ে আমরা দৌড়াদৌড়ি করে একজন একদিকে আমরা ছোট ছোট শুরু করছি। এত ভয়ঙ্কর ভাবে, আর এই বিল্ডিংয়ে 36টা ফ্যামিলি থাকে। হ্যাঁ, আমরা সবাই একদম 10 তলা থেকে নিচে নেমে বসে আছি। আমরা তখন হোটেলে নাস্তা খাইতেছি, তখন দেখতেছি খালি কাঁপতেছে আর নাস্তা ধুয়ে আমরা সবাই মিলে দৌড় মারছি। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইলে ভূমিকম্পে ঘরের দেয়াল ভেঙে চাপা পড়ে প্রাণ গেছে এক শিশুর। আহত হয়েছেন শিশুটির মা কুলসুম বেগম। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভূমিকম্পের সময় টিনশেড বাড়ির সামনের দেয়াল ভেঙে পড়লে নিচে চাপা পড়ে 2 বছরের ফাতেমা আক্তার ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া রূপসী এলাকায় ঘরের ছাদের প্লাস্টার খসে আহত হয়েছেন 2 জন। নরসিংদী সদর উপজেলায় গাবতুল এলাকায় 6তলা ভবনের দেয়াল খসে পড়ে পাশের টিনশেড বাড়িতে পড়ে আহত হয়েছেন 3 জন। গুরুতর আহত 2 জনকে ঢাকা মেডিকেলে আনা হচ্ছে। গাজীপুরের শ্রীপুরে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে গার্মেন্টস থেকে হুড়োহুড়ি করে বের হওয়ার সময় আহত হয়েছেন শতাধিক শ্রমিক। দেশের বিভিন্ন জেলায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হওয়ার সাথে সাথে ঘরবাড়ি ছেড়ে আতঙ্কে বেরিয়ে আসেন বাসিন্দারা। ময়মনসিংহ, রাজশাহী, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হলেও এখনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকটা ভয় পাইছি বলতে লিফটের মতন আপ ডাউন করতেছে। লিফটে যেমন উঠলে যেরকম করে না, এরকম আপ ডাউন করতেছে। এরকম বেশি ভূমিকম্প আমি এ পর্যন্ত দেখি নাই।
আমি মানে যখন শুরু হয়েছে চা বানাচ্ছিলাম, তো শুরু হওয়ার পরে আমি বাইরে বেরোয় গেছি, বাইরে যাওয়ার পরে দেখেছি বিল্ডিং কাঁপতেছে, আমার গার ভিতরে এখনও কাঁপতেছে। হঠাৎ করে দেখলাম অপারেশন থিয়েটারের সব কিছু জিনিস কেঁপে উঠলো। তাৎক্ষণিক আমার স্যার আমাকে বললো সাকিব ভূমিকম্প, পরে আমরা তাৎক্ষণিক অপারেশন থিয়েটার থেকে দ্রুত নেমে চলে আসলাম। এক ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী হলো রাজধানী সহ বিভিন্ন জায়গা। আমার সহকর্মীরা আছেন বিভিন্ন স্থানে, প্রত্যেকের কাছে যাব, প্রত্যেকের কাছ থেকে জানবো ক্ষয়ক্ষতির খবরাখবর এবং আপডেট। প্রথমে পুরান ঢাকার বংশালে যুক্ত হতে চাই, আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী আছেন। রাব্বি, আমরা শুনতে পাচ্ছি ঢাকায় 3 জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে, আপনার কাছে কি তথ্য আছে এবং মরদেহগুলো কোথায় একটু জানতে চাই। আমাদেরকে কিন্তু বংশাল থানা পুলিশ নিশ্চিত করে বলেছেন যে 3 জনের মরদেহ এবং আহতদের সবাইকে কিন্তু ঠিক বংশালের পাশেই যে হাসপাতাল মিডফোর্ডে সেখানে পাঠানো হয়েছে এবং তাদের পরিচয় শনাক্তের কাজটি প্রায় শেষের দিকে। এর মধ্যে আপনি জেনে গেছেন যে সলিমুল্লাহ মেডিকেল কলেজের 52 ব্যাচের একজন শিক্ষার্থী আছেন, তিনি এই বংশালের যে দুর্ঘটনাস্থল সেই দুর্ঘটনাস্থলের পাশেই পরিবারের সাথে থাকতেন, তেমনটি আমরা জানতে পেরেছি। দুর্ঘটনাস্থল পুরো ঘিরে রেখেছে সেনাবাহিনীর সদস্যরা, সেই সাথে উৎসুক মানুষের ভিড় আছে, সবার চোখে মুখে আতঙ্ক আছে। আসলে মুহূর্তের মধ্যে একটি ঘটনা ঘটে গেল এবং অনেক মানুষ দেখেছে যে বিশেষ করে এই এলাকার মানুষজন যারা আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন, তারা বলেছেন যে আসলে কি বিভীষিকাময় একটি মুহূর্ত তারা সচক্ষে দেখেছেন। আহতের সংখ্যা আরও বাড়তে পারত, যেহেতু সাপ্তাহিক ছুটি, স্কুল কলেজ এবং মানুষের চলাফেরা খুব কম ছিল। তারপরও পুরান ঢাকায় স্বাভাবিকের বন্ধের দিনের যে চিত্র তার থেকে একটু কর্মচঞ্চল থাকে পুরান ঢাকা সবসময়ই। আমরা সেই দৃশ্যটি কিন্তু দেখি এবং সেই কারণেই কিন্তু এই নিহতের সংখ্যা বেড়েছে, আহতের সংখ্যা বেড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, আমরা বংশাল থানার ওসির সাথে কথা বলেছিলাম এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে 3 জন পথচারী যারা ঠিক এই যে ভবনটি ধরেই তারা পার হচ্ছিলেন বা যাচ্ছিলেন, তখনই এই ভবনের 7তলা ভবন থেকে কংক্রিট খসে পড়ে এবং সেখানে আমরা কংক্রিটগুলো দেখেছি যে ইট এবং রেলিংয়ে যা থাকে সেইগুলো কিন্তু এখানে খসে পড়ে ঘটনাস্থলেই বেশ কয়েকজন আহত হয়েছেন এবং আহতদের মধ্য থেকে হাসপাতালে নেবার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন 3 জনকে। ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সেই সাথে আছে উৎসুক মানুষ, এলাকাবাসী তারা আসছেন এই জায়গাটি দেখতে যে আসলে ক্ষয়ক্ষতির কি কতটা হলো, কারা মারা গেল, প্রত্যেকের মানুষের জানার আগ্রহ আর কি। এখনো আমরা দেখতে পাচ্ছি সেখানে জনতার ভিড় আমরা দেখতে পাচ্ছিলাম। আমরা একটু আমার সহকর্মী রেজার সঙ্গে যুক্ত হতে চাই, তিনি এই মুহূর্তে আছেন মিডফোর্ড হাসপাতালে। রেজা, আপনার কাছ থেকে জানতে চাই, সলিমুল্লাহ মেডিকেলের এক শিক্ষার্থী মারা যাওয়ার তথ্য আমরা জেনেছি, সম্ভবত একজন শিশুও আছেন, একটু জানাবেন বিস্তারিত কি তথ্য পেলেন আপনি সেখানে? ছোঁয়া, একটু আগে যেমন আপনি জানাচ্ছিলেন যে পুরো রাজধানীবাসী একটি আতঙ্কের মধ্যে রয়েছে, সেই আতঙ্ক কিন্তু বিরাজ করছে এবং আপনি জানেন যে পুরান ঢাকার কসাইটুলিতে সেখানে একটি আসলে ভবনের রেলিং ধসে 3 জন নিহত হয়েছে এবং তার মধ্যে কিন্তু সলিমুল্লাহ মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী আছে। আমি মিডফোর্ড হাসপাতালে আছি এবং এখানকার মর্গেই আসলে সেই যে 3 জন মারা গিয়েছেন তাদের মরদেহগুলো রাখা হয়েছে এবং 3 জনের লাশই রয়েছে এখানে, মরদেহগুলো রয়েছে এখানে। এবং এইখানে আসার পরে এখানে সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথেও আমার কথা হয়েছে। অনেকেই বলছিলেন মূলত যে নিহত শিক্ষার্থী তার নাম হচ্ছে রাফিউল ইসলাম রাফি এবং তাদের সহপাঠীরাও কিন্তু এখানে অপেক্ষমান আছেন। আমি 2-1জনের সাথে কথা বলতে চাই। আপনারা কি ঘটনাটা জানতে পেরেছেন ঠিক কখন এবং আসার পরে কি দেখলেন এবং তাকে এই হাসপাতালে নিয়ে আসার পরে কি অবস্থা ছিল একটু যদি জানাতেন? আমি ডক্টর সিয়াম, কর্মরত আছি ইন্টার্ন চিকিৎসক হিসেবে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। সো আমাদের একজন জুনিয়র, সে হচ্ছে রাফিউল ইসলাম, সে 52 ব্যাচের শিক্ষার্থী। সে হচ্ছে ব্যাচে আমদেরিতে থাকতো, আমাদের হোস্টেলে ছিলেন না এবং সে হচ্ছে তার মার সাথেই থাকতো। সে হচ্ছে ব্যাচে আমদেরিতে থাকতো, আমাদের হোস্টেলে ছিলেন না এবং সে হচ্ছে তার মার সাথেই থাকতো। সে হচ্ছে তার রাস্তায় বাজার করতে যাওয়ার সময় সেই উপর থেকে একটা বিল্ডিংয়ের একটা মনে হয় বাজেয়াপ্ত বিল্ডিং, আমরা শিওর না, সেই বিল্ডিংয়ের একটা অংশ তার মাথায় ইট এবং বেশ কিছু ওয়ালের অংশ তার মাথায় পড়ে
সেখানেই স্পট ডেট হয় এবং রাস্তায় আনার সময় আমরা হসপিটালে তাকে ডেট অবস্থায় পাই এবং আমরা আমাদের হসপিটাল থেকে যথেষ্ট ট্রাই করেছি এবং আমাদের যারা জুনিয়র ছিল তার সহপাঠীরা সবসময় ছিল তাদের পাশে এবং আমরা এটার সম্পূর্ণভাবে বিচার চাই কেন এই বিল্ডিংটা ধসে পড়লো এবং এই বিল্ডিংটা কতদিন থেকে এই অবস্থায় আছে আমরা কেউই জানি না। তো আমাদের এত বড় লস, হয়তো এর লস কোনোভাবেই ফিল আপ করা যাবে না, বাট আমরা চাই এর একটা সুস্থ তদন্ত হোক এবং একটা সুস্থ বিচার হোক যে কেন এই বিল্ডিংটা ধসে পড়লো এবং আমাদের জুনিয়র এইভাবে মানে এখন মৃত্যুবরণ করলো। তো আমি আরেকজন সহপাঠীর সাথে কথা বলতে চাই যার সাথে আসলে রাফি রুম শেয়ার করতেন, আপনার রুমমেটও ছিলেন অর্থাৎ মেডিকেলের শিক্ষার্থী থাকাকালীন অবস্থায় এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফি। আপনি ঠিক কখন জানতে পারলেন এবং আসার পরে এখানে এসে কি অবস্থায় দেখে পেয়েছেন তাকে? রাফি আমার রুমমেট এবং ব্যাচমেট। আমি হলে থাকি না, বাসায় থাকি। তো ওর মানে আমাদের যে গ্রুপ আছে, এক বড় ভাই দেখলাম গ্রুপে ওর রক্তাক্ত একটা ছবি দিয়ে বলল যে এটা তোমাদের ব্যাচের কেউ কিনা, শনাক্ত করতে পারো কিনা। তো পরবর্তীতে ছবি দেখে মনে হলো যে আমার বন্ধু রাফি। পরে এইখানে এসে জানতে পারি যে ওর আম্মার সঙ্গে বাজার করতে গেছিলো, তখন আর কি ভূমিকম্পে বিল্ডিংয়ের কোনো একটা ভাঙা অংশ ওর মাথায় এসে পড়ে এবং একই সাথে ওর আম্মার মাথায় এসে পড়ে। ওর আম্মা এবং ও দুইজনে আহত হয়। পরবর্তীতে হসপিটালে নিয়ে আসার পথে ওর মৃত্যু হয়ে যায় আর কি। আমি যখন এখানে আসি তখন দেখি যে ওর মৃত লাশ আর কি এখানে। কতগুলো মরদেহ আছে আপনি জানেন এবং এর মধ্যে শিশু আছে একজন? হ্যাঁ, শিশু আছে। যতদূর শুনছি যে এখনও শনাক্ত করা যায়নি শিশুটির ব্যাপারে। আর টোটাল শুনছি যে 3 জনের লাশ এখানে আছে আর কি। জি, ছোঁয়া শুনছিলেন মূলত এই মর্গে এখন পর্যন্ত 3 জনের মরদেহ রয়েছে এবং সেই মরদেহগুলো আসলে কি পর্যায়ে রয়েছে এবং অনেকের যে শিশুর কথা বলছিলেন আপনি, তার যে পরিচয়টি সেটি এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। তো এখন পর্যন্ত এখান থেকে এই পর্যন্তই ছিল আমার কাছে পাওয়া সবশেষ তথ্যগুলো। দর্শক, আজকে যে ভূমিকম্পটি হলো সেটিকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বেশি শক্তিশালী ভূমিকম্প বলা হচ্ছে। আমরা সেই ভূমিকম্পের কথাটি আপনাকে জানাচ্ছিলাম সংবাদের শুরুতেই। সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটিকে বলা হচ্ছে। আমরা আরও তথ্যাদি আপনাদের জানাবো। আমার সহকর্মী শামীম রেজা আমার সঙ্গে যোগ দিয়ে আমাদের তথ্যাদি জানাবেন। তিনি এই মুহূর্তে যেখানে আছেন। শামীম, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আপনি এই মুহূর্তে রাজধানীর মধুবাগ এলাকায় আছেন। একটু জানতে চাই, ভবন হেলে পড়ার তথ্য পাওয়া গেছে, কি কি তথ্য পেলেন আপনি যে মুহূর্তে আছেন এখানে, কি অবস্থা দেখছেন একটু জানাবেন। জনমনে আতঙ্ক তো নিশ্চয়ই বিরাজ করছে। মিরের টেক এলাকায় আছি, যেখানে আসলে 7 তলা একটি ভবনের নির্মাণাধীন ভবন, যে ভবনের ওয়াল ধসে আসলে এখানে 3 জন আহত হয়েছে, যাদের সবাই এখন এই মুহূর্তে ঢাকা মেডিকেলে ভর্তি আছেন এবং তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এই মুহূর্তে আমরা আসলে 7 তলা ভবনের ঠিক যে অংশটি আসলে ভেঙে নিচে পড়েছে সেই অংশটি দেখানোর চেষ্টা করছি, যেটা আজ সকালেই নির্মাণ করা হয়েছে এবং যেহেতু আজ সকালেই নির্মাণ করা, সেটা স্বাভাবিকভাবেই দুর্বল ছিল এবং যখন 10টা 38 মিনিটে 5.7 মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়, সেই সময় সেই ওয়ালটি ভেঙে নিচে একটি ছোট একটি হোটেল, সেই হোটেলেই ভেঙে পড়ে। টিনের ছাউনি দেওয়া হোটেল এবং পুরো টিন ভেঙে ভেতরে পড়ে। সেই সময় ভেতরে 4 জন অবস্থান করছিলেন, আমরা এমনটাই জানতে পেরেছি এবং এই 4 জনের 3 জনই আসলে টিন এবং ইটের নিচে পড়েছিলেন। এখানে যিনি উদ্ধার করেছিলেন তাদেরকে আমরা তার কাছ থেকেই শুনেছি এবং এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারাও আসলে বলছিলেন যে হঠাৎ সহসা ঘটনাটা ঘটায় তারাও আসলে বুঝে উঠতে পারেননি এবং সেই সময় তারা ভেতর থেকে 2 জনকে উদ্ধার করেন এবং এর ভেতরের কর্নারের দিকে আরেকজন ছিলেন, সেটা তারা খেয়াল করেননি, যিনি আসলে এই মুহূর্তে বেশ মুমূর্ষু বলেই আমরা জানতে পেরেছি। আমরা যদি একটু সেই হোটেলের দৃশ্য দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমরা একটু হোটেলের দিকে এগিয়ে যেতে চাই। আসলে দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে সেই সময় ভূমিকম্প হওয়ার পর আসলে নগরবাসীদের, আতঙ্কগ্রস্ত নগরবাসীদের যারা সড়কে এসে দাঁড়িয়েছিলেন তাদের অনেকে এখনও সড়কেই অবস্থান করছেন, সেটা আসলে দেখতেই পাচ্ছেন। তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এই আতঙ্ক এখনও না কাটায় তারা আসলে এখনও নিচে অবস্থান করছেন, তবে বেশিরভাগই আবার ঘরে ফিরেছেন, কাজে ফিরেছেন। আমরাও আশা করছি নগরবাসী এই আতঙ্ক কাটিয়ে দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরবেন। আতঙ্ক কাটতে একটু সময় লাগবে শামীম, ধন্যবাদ আপনাকে।
দর্শক, যেমনটাই বলছিলাম, সাম্প্রতিক সময়ে এটিকে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলা হচ্ছে। আমার সহকর্মী লাভলি বিথি এই মুহূর্তে আগারগাঁও আছেন আবহাওয়া অফিসে, সেখানে তার সঙ্গে যুক্ত হয়ে একটু তথ্যাদি জানতে চাই। বিথি, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এই ভয়ঙ্কর ভূমিকম্পের বিষয়ে আবহাওয়া অফিস কি বলছে এবং পরবর্তী ঝুঁকি কি হতে পারে, তারা কি বলছেন? এখানে যিনি ভূমিকম্প নিয়ে কাজ করেন, যিনি ভারপ্রাপ্ত, তিনি কিন্তু জানিয়েছেন যে বাংলাদেশ ভূতাত্ত্বিক সব কিছু দিয়েই কিন্তু সবচেয়ে ঝুঁকিতে আছে ভূমিকম্পের ক্ষেত্রে। যে কোনো মুহূর্তে বড় মাত্রার ভূমিকম্প হতে পারে। এতদিন যে ছোট ছোট যে মাত্রার ভূমিকম্পগুলো হয়েছে সেগুলো একটি সতর্কবার্তা দিয়েছে এবং আজকে তো অবশ্যই আমরা দেখতে পেয়েছি যে বেশ বড় মাত্রার একটি ভূমিকম্প হয়েছে এবং তিনি এই ভূমিকম্প হলে একটি শক্তি রিলিজ করে, নির্গত হয় এবং এই শক্তিটাকে তিনি হিরোশিমা নাগাসাকিতে যে বোমা ফেলা হয়েছিল, এক একটি বোমা ফেলার পর যে শক্তি রিলিজ করে সেই মাত্রার সাথে তুলনা করেছেন যে এই মাত্রার শক্তি রিলিজ করেছে। তার মানে এর ভয়াবহতা কতটা সেটা কিন্তু আমরা অনুমান করতেই পারছি। আশেপাশে ভবন ধস, নিহতের ঘটনা আমরা ঘটেছে। তিনটি ক্যাটাগরিতে বাংলাদেশকে ভাগ করা হয়েছে ঝুঁকির ক্ষেত্রে। উত্তরবঙ্গ সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে, ঢাকা এবং তার আশপাশের কেন্দ্র যেগুলো আছে তাদেরকে মধ্যম মাত্রার ঝুঁকি রাখা হয়েছে এবং দক্ষিণ দিকের একটি অংশকে নিম্ন ঝুঁকিতে রাখা হয়েছে। তবে ঢাকার ক্ষেত্রে একটি বিষয় বলা হয়েছে যে ঢাকা মধ্যম মানের ঝুঁকিতে হলেও এর ক্ষয়ক্ষতি কিন্তু অনেক বেশি হবে এবং এর ঝুঁকিটা অনেক বেশি থাকে। তার কারণ হচ্ছে যে অবকাঠামোগত একটি বিষয় আছে যে এত বেশি ঘনত্ব, মানুষ বাস করে কম জায়গায়, অনেক সুউচ্চ ভবন আছে, জলাশয়, নিম্ন জলাশয় ভরাট করে এখানকার ঘর বাড়িগুলো বানানো হচ্ছে। সুতরাং যেই এর চেয়েও যদি বড় মাত্রার ঝুঁকি হয় এবং সেটা যে ঢাকার জন্য একটি বিধ্বংসীকর হবে সেটা কিন্তু আবহাওয়া অফিসের যিনি আছেন তিনি কিন্তু জানিয়েছেন এবং এর সাথে সতর্ক করছেন যে ভূমিকম্প এটা আসলে নিয়ন্ত্রণ করার কোনো সুযোগ নেই এবং এটা হয়তো একটু পূর্বাভাস একটা পাওয়া যেতে পারে কিন্তু নিয়ন্ত্রণ করার যেহেতু সুযোগ নেই, সুতরাং ভূমিকম্প হওয়ার পর এটাকে দুর্যোগটাকে মোকাবেলা করার মতো প্রশিক্ষণ বা ব্যবস্থা এখন থেকে পরিকল্পনা গ্রহণ করার উপর কিন্তু তিনি জোর দিয়েছেন। তার মানে সতর্ক হওয়া ছাড়া আসলে কোনো বিকল্প উপায় নেই। বিথি, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভূমিকম্পের তথ্যাদি জানাতে হয় আপনাদের। আমরা একটু গাজীপুরে যেতে চাই। আমার সহকর্মী পলাশ প্রধান আমার সঙ্গে যোগ দিয়েছেন। পলাশ, যে বিষয়টি জানতে চাই, আজকে ছুটির দিন, গার্মেন্টস সব বন্ধই আসলে বলা যায়, তবুও যে খবরটি আমরা পেয়েছি যে শ্রীপুরে আতঙ্কিত হয়ে গার্মেন্টস থেকে হুড়োহুড়ি করে বের হওয়ার সময় নিহতের খবর পাওয়া গেছে। এই তথ্যটি একটু পরিষ্কার করে জানাবেন আমাদের। ছোঁয়া শুধু শ্রীপুরে নয়, আমরা কিন্তু যে তথ্য এখন পর্যন্ত পেয়েছি গাজীপুর সদর, বোটবাজার এবং টঙ্গীতে, সবচেয়ে বেশি টঙ্গী এবং শ্রীপুরে প্রায় ৩০০-র অধিক পোশাক শ্রমিক কিন্তু আসলে হতাহত হয়েছে। তাদের খোঁজ খবর নিয়েছি। মূলত হচ্ছে যে তাৎক্ষণিকভাবে যেই সারা দেশে একযোগে ভূমিকম্প হয়েছিল সেখানে কিন্তু তারা পোশাক কলকারখানা থেকে নামতে গিয়ে একে অপরের উপর পরে কিন্তু আসলে এই দুর্ঘটনা ঘটছে। আমরা বেশ কয়েকজন শ্রমিকদের সাথে কথা বলছি, তারা যে বিষয়ে বলছিল, ফাতেমা নামে একজন শ্রমিক, তার সাথে কথা বলেছিলাম। তিনি যে বিষয়টি বিবরণ দিয়েছিল, প্রায় 30 জনের নিচে তিনি পড়েছিল, তার হাতে পায়ে বেশ ইনজুরি হয়েছে, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত টঙ্গী সরকারি হাসপাতালে 160 জন প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে তাদেরকে বাসায় পাঠানো হয়েছে। কিন্তু যে বিষয়টি দেখেছি যে শ্রমিকদের কিন্তু আসলে কিন্তু তাদেরকে যারা আসলে বড় ধরনের ইনজুরি হয়েছে তাদেরকে রাজধানী ঢাকা, আর যারা প্রাথমিক ট্রিটমেন্ট দিয়েছে তাদেরকে বাসায় পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত পোশাক কলকারখানা হতাহত ছাড়া কিন্তু বেশ কয়েকটি বহুতল ভবনে কিন্তু হেলে পড়েছে, সেই তথ্য কিন্তু আমরা পেয়েছি গাজীপুরের অধিকাংশ এলাকায়। জি পলাশ, ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। গত 30 বছরের মধ্যে দেশের সবচেয়ে বড় ভূমিকম্প এটি। এর উৎপত্তিস্থল নরসিংদীর। গত 30 বছরের মধ্যে দেশের সবচেয়ে বড় ভূমিকম্প এটি। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে। এই তথ্য জানিয়েছেন ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির। সকাল 10:38 যে ভূমিকম্পটা হয়েছে, উৎপত্তি স্থলটা ছিল আসলে নরসিংদীর মাধবদী। 5 মাত্রার ভূমিকম্পকে সাধারণত আমরা তুলনা করি হিরোশিমা এবং নাগাসাকিতে যে বোমাটা ফেলা হয়েছিল সেই বোমার শক্তির সমান। এবার আমরা একটু রূপগঞ্জে যেতে চাই। আমার সহকর্মী জয়নাল আবেদিন জয়, তার সঙ্গে যোগ দেব। তবে দর্শক, এর আগে একটা বিরতি নিচ্ছি। দুপুরে বাংলাদেশে সঙ্গেই থাকুন আমাদের সঙ্গে।
জয়, আমরা যতটুকু জানতে পেরেছি দেয়ালে ভেঙে চাপা পড়ে এক শিশু মারা গেছে এবং আহত হয়েছেন মা। তার অবস্থাটা জানাবেন, তিনি তো হাসপাতালে আছেন, কি অবস্থা এখন, এবং আরো কোনো ক্ষয়ক্ষতির খবর আপনি পেলেন কিনা? ধন্যবাদ। যেটি জানাচ্ছিলাম যে ঠিক আবার সামনের যে দেয়ালটি দেখছেন, দেয়ালের একটি ছোট খণ্ড অংশ ভেঙে কিন্তু এখানে মোট 3 জন আহত হয়েছে। তার ভিতরে শিশু ফাতেমা মারা যায়, তার মা কুলসুম বেগম যিনি রয়েছে তার কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। উনি কিন্তু অনেক গুরুতর আহত অবস্থায় এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন এবং প্রত্যক্ষদর্শী সেটা জানিয়েছে তার মাথা কিন্তু থেতলে গেছে। তাছাড়া পাশাপাশি প্রবাসী মাসুদ মিয়ার স্ত্রী জেসমিন বেগমও কিন্তু বাজার করে এই রাস্তা ধরে ফিরছিলেন এবং এই দেয়ালের নিচে কিন্তু চাপা পড়েছেন এবং তার শরীরের বিভিন্ন অংশের কিন্তু একাধিক হাড় এখানে ভেঙে গেছে। তাকেও কিন্তু ঢাকা মেডিকেলে হাসপাতালে পাঠানো হয়েছে। তাছাড়া উপজেলার টানমুশুরি এলাকায় কিন্তু রফিক নামে একজনের অবস্থা আশঙ্কাজনক, তিনিও কিন্তু ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। তাছাড়া আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি অন্তত 15 জন ব্যক্তি রূপগঞ্জের বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে চিকিৎসা নিচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি যে ভূমিকম্পের যে উৎপত্তি স্থল অর্থাৎ নরসিংদীর মাধবদীর কিন্তু একদম সীমান্তবর্তী অঞ্চল হচ্ছে রূপগঞ্জের গোলাকান্দাল এলাকা এবং এই কারণে কিন্তু এখানে কম্পনও বেশি অনুভূত হয়েছে এবং রূপগঞ্জের বিভিন্ন সরকারি বেসরকারি ভবন সহ বেশ কয়েকটি শিল্প কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কিছু শ্রমিক আহতের খবর কিন্তু আমরা ইতিমধ্যে পেয়েছি। আরো বিস্তারিতভাবে আমরা খবর নেওয়ার চেষ্টা করছি। তবে রূপগঞ্জে কিন্তু ভূকম্পনের অনুভূত অনেক বেশি ছিল, যে কারণে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটাও কিন্তু একটু বড় আকারে দেখা গেছে। দর্শক, যেমনটি বলছিলাম, আমরা নরসিংদীতে যেতে চাই, যেটি উৎপত্তি স্থল ভূমিকম্পের। মাত্র 13 কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে উৎপত্তি স্থল। সেখানে আছেন আমার সহকর্মী আইয়ুব খান সরকার। আইয়ুব, উৎপত্তিস্থল হিসেবে জেলায় আহত এবং ক্ষয়ক্ষতির তথ্য জানতে চাই। আমরা জানতে পেরেছি ব্যাপক আহতের খবর পাওয়া গেছে। ছোয়া নরসিংদীতে আজকে সকাল 10:38 যে ভূমিকম্পটি হয়েছে, এই ভূমিকম্পের পর থেকে কিন্তু এই নরসিংদী, এখন আমি রয়েছি নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে রয়েছি। এখানে আমি চিকিৎসকদের সাথে কথা বলে জানতে পেরেছি যে সকাল এই ভূমিকম্পের পর থেকে এ পর্যন্ত প্রায় 57 জন মানুষ, নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সহ এখানে চিকিৎসা দিতে এসেছেন। আর কিছুক্ষণ আগে ছোঁয়া যেটা জানতে পেরেছি যে আসলে মাধবদীর নরসিংদীর সদর নরসিংদীর পলাশ উপজেলায় মালিতা গ্রামে একজন বৃদ্ধ মাটির ঘর ধসে, মাটির যে দেয়াল রয়েছে সেই দেয়াল ধসে একজন বৃদ্ধ নিহত হয়েছেন। সেটা আমাদেরকে পলাশ থানার ওসি আমাদেরকে নিশ্চিত করেছেন, কিন্তু ঘটনাস্থলে এখনো পুলিশ পৌঁছায়নি। লাশ আমরা জানতে পেরেছি যে ঘটনাস্থলে রয়েছে। আর পাশাপাশি ছোঁয়া যে নরসিংদীর এই ভূমিকম্পের ফলে ভূমিধস, বড় ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা এখনো আমরা জানতে পারিনি। তবে এই ইটের পার্শ্ববর্তী দেয়ালের যে ইট রয়েছে ভবনের, সেই ইটের আঘাতে 2 জন ঢাকা মেডিকেল মুমূর্ষু অবস্থায় রয়েছেন। আর আরো অন্যান্য আরো খবর পেলে আপনাকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। অবশ্যই আইয়ুব, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ভূমিকম্প সোসাইটির প্রতিষ্ঠাতা মহাসচিব ও বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ডক্টর মেহেদি আনসারি খান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা স্টুডিওতে। নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। যতটুকু জানতে পেরেছি স্যার, আপনি শাহজালাল বিমানবন্দরে আছেন। সেখানে ভূমিকম্পের কি প্রভাব পড়েছে আপনি সেই খোঁজ খবরই রাখতে গিয়েছেন, তো জানাবেন আমাদেরও এবং আমাদের দর্শকদেরও। আমরা এখানে যেটা হয়েছে তেমন হয়নি। এখানে ছোট একটা বিমের মধ্যে কিছু ক্র্যাক হয়েছে, বাট সেটা হচ্ছে সুপারফিশিয়াল। মেইন স্ট্রাকচারে তেমন ক্ষতি হয়নি। ক্যানোপি যেটা আছে এয়ারপোর্টে, অর্থাৎ আমরা যে ডিপার্চারে যেখানে নামি সেই জায়গাটা একটু সামান্য ক্র্যাক করেছে, বাট এটা মেইন বিল্ডিং স্ট্রাকচারে তেমন কোনো ক্ষতি করবে না বা ক্ষতি হয়নি। মানে এয়ারপোর্ট সুরক্ষিত। আরো একটি বিষয় জানাবেন স্যার, যেটি জানতে চাই, ভবিষ্যতে এই ধরনের ঝুঁকি কেমন হতে পারে? আসলে আপনি যেটা বলি যে আমাদের এখানে যে আর্থকুয়েকটা হচ্ছে সেটা 5.5 ম্যাগনিটিউডের। এটা কিন্তু বলতে পারেন যে ছোট একটা আর্থকুয়েক, কিন্তু তাতেই দেখা যাচ্ছে যে ঢাকা শহর এবং পুরা ঢাকার আশেপাশে এলাকায় যত ক্ষয়ক্ষতি হচ্ছে, প্রচুর বিল্ডিং এর ক্ষয়ক্ষতি হচ্ছে, মাটি দেবে গেছে, মানুষ হতাহত হয়েছে, বিল্ডিং এর উপর তালাতে বিভিন্ন রকম ক্র্যাক করেছে, গ্রাউন্ড ফ্লোরে ক্র্যাক করেছে। সেটা আসলে কিন্তু আমাদের যেন ইন্ডিকেট করছে একটা 7 ম্যাগনিটিউড যেটা আমাদের হওয়ার কথা, সেরকম একটা আর্থকুয়েক হলে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। তো আমাদের সেই অনুযায়ী আসলে প্রস্তুতি কতখানি আছে আমার সন্দিগ্ধ আমি, কারণ রানা প্লাজার পর আপনি জানেন যে আমাদের বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা বিশাল চেকিং হয়েছিল। সেই চেকিংটা যদি আমরা করি, অর্থাৎ প্রত্যেকটা বিল্ডিং, আমাদের ঢাকা শহরে প্রায় 21 লাখ ভবন আছে, তার মধ্যে 6 লাখ হচ্ছে পাকা দালান বা 6 তলার উপরে। তো এই বিল্ডিংগুলো আমাদের চিহ্নিত করে দেখতে হবে যে কোন বিল্ডিংগুলো ঝুঁকিপূর্ণ এবং ওটা ঝুঁকিপূর্ণ নয়।
যদি না আমরা এখন চেক করি, ভবিষ্যতে যদি একটা 7 মাত্রার ভূমিকম্প আসে আমাদের এখানে অনেক ক্ষয়ক্ষতি বাড়বে। জি, সেক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক অবস্থানে থাকতে হবে। যেই আপনার সাথে কথা বলে যে বিষয়টি আসলে আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ ডক্টর মেহেদী আনসারী খান আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। যথাযথ মর্যাদা আর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। দিনটি উপলক্ষে সকালে শিক্ষা অনির্বাণে মুক্তিযুদ্ধের সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শ্রদ্ধা জানান 3 বাহিনীর প্রধানও। এছাড়া দিনের শুরুতে দেশের সকল সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমান ঘাটির মসজিদে বিশেষ মোনাজাত করা হয়। মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর যেসব অকুতোভয় বীর সেনানী আত্মাহুতি দিয়েছেন সেসব সূর্য সন্তানদের প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের এই শ্রদ্ধা নিবেদন। সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মরণে সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টার সাথে 3 বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে যোগ দেন ডক্টর ইউনুস। এ সময় তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে যে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে সেটাকে কাজে লাগিয়ে সমৃদ্ধশালী ভবিষ্যৎ নির্মাণ করতে হবে। বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত রাষ্ট্রের জন্য যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, আমরা তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। জুলাই 2024-এ নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি, সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ, আহত ও জীবিত ছাত্র জনতার এনে দেওয়া সুযোগ কাজে লাগিয়ে গণতন্ত্রের উত্তরণে দৃষ্টান্ত স্থাপন করার প্রত্যাশা ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। তাদের দেওয়া সুযোগ কাজে লাগিয়ে আমরা বাংলাদেশকে পৃথিবীর সামনে গণতান্ত্রিক উত্তরণের একটি দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে পারি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, ভূমিকম্প অনুভূত হয়েছে পশ্চিমবঙ্গের কলকাতাতেও। এ বিষয়ে আরো তথ্যাদি জানতে চাই আমার সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। সুকান্ত, যতটুকু জানতে পেরেছি কলকাতায় যে ভূমিকম্পটি হয়েছে সেটি মাত্রা ছিল 5.2 এবং মোট 18 সেকেন্ডের মতো সেটির স্থায়িত্ব ছিল। একটু জানাবেন কেমন ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে? দেখুন, কলকাতা শহরে যে সময় ভূমিকম্পটা হয়েছে সেটা একদম অফিস টাইম এবং ভরা শহর কলকাতা। সকাল 10টা নাগাদ এই ভূমিকম্প ভারতীয় সময় সেই সময় অনুভূত হয়। রিক্টার স্কেলে যার কম্পন মাত্রা ছিল 5.7 ডিগ্রি। এই যে ভূমিকম্পের ফলে যে অফিস কাছারিতে যারা ছিলেন, বহুতল বিল্ডিং এ যারা ছিলেন, আতঙ্কিত হয়ে তারা নিচে নেমে আসেন। অফিসের কর্মচারী থেকে যারা কর্মী থেকে শুরু করে আধিকারিক সকলে, এবং যারা বহুতল বিল্ডিং আবাসিকরা ছিলেন তারাও কিন্তু আতঙ্কে কিন্তু তারা নিচে নেমে এসে এবং নিরাপদ স্থানে পৌঁছে যায়। ইতিমধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত কিন্তু সরকারি তরফে কিছু জানানো হয়নি। তবে এই আতঙ্ক কিন্তু গোটা কলকাতা শহরকে একেবারে আতঙ্কিত করে তুলেছিল, যে হুহু করে মানুষ রাস্তায় বেরিয়ে পড়েন। শুধু কলকাতা নয়, কলকাতা তার শহরতলি অর্থাৎ 2 চব্বিশ পরগনা এবং মালদা, নদিয়ায় তো কিন্তু এই ভূমিকম্প অনুভূত হয়। কোথাও কোথাও জলকম্প অর্থাৎ যে গঙ্গা নদী এবং পুষ্করিণী, সেখানেও কিন্তু এই জলকম্পও কিন্তু অনুভূত হয় এবং জলোচ্ছ্বাস দেখা দেয়। আপাতত এখনো পর্যন্ত কিন্তু প্রশাসনিক স্তরে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু হিসাব হয়নি। তবে সেটা জানালে আমরা অবশ্যই যমুনা টেলিভিশনের দর্শকদের জানিয়ে দেব। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ঐতিহাসিক রায়ের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে শুরু হয়েছে আলোচনা। সুপ্রিম কোর্টের এই রায়কে গণতন্ত্র চর্চা ও ভোটাধিকার পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে। তবে তা বাস্তবায়ন প্রক্রিয়া মোটেও সহজ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা কেমন হবে তা ওই সময়ের বিদায়ী সরকারের ওপর অনেকখানি নির্ভর করবে। আরও জানাচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের পক্ষে রায় দিয়েছে আপিল বিভাগ। ঐতিহাসিক এই রায়ের পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। রায়ে বলা হয়েছে সংসদ ভেঙে গেলে 15 দিনের মধ্যে দায়িত্ব নেবে তত্ত্বাবধায়ক সরকার। যদিও এটি কার্যকর এবার হচ্ছে না, বরং দেখা যাবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে। এই ধরনের রায়ের পরে আপনার সংসদে একটা র্যাটিফিকেশনের দরকার হয়। আপনার সংসদে এই সংবিধানের অংশ হিসাবে এই রায়কে কার্যকর করার জন্য সেই র্যাটিফিকেশনটা হয়তো আমাদের সামনে যে আপনার সংসদ আসছে সেই সংসদের পাশ করে এটাকে হয়তো আপনার নতুন করে সংবিধান ছাপিয়ে আপনার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন মহল। তবে কেউ কেউ বলছেন কাগজে কলমে কেবল ব্যবস্থা ফিরলেই সংকট কাটবে না, বাস্তবায়নের পথে আছে বেশ কিছু চ্যালেঞ্জ। সংকট কিন্তু বহুমুখী। সংকট কিন্তু কেবল তত্ত্বাবধায়ক সরকার না, তত্ত্বাবধায়ক সরকারটা কে কায়েম করবে, তার মাথার মধ্যে কি চলছে সেটি হলো মূল সংকট। তত্ত্বাবধায়ক সরকার আসার আগ মুহূর্তে যে সরকারটা থাকবে তাদের নিয়তের মধ্যে সমস্যা। যদি নিয়ত খারাপ হয় তাহলে এটা আবার সমস্যা তৈরি করবে। সিনিয়র এই সাংবাদিকের শঙ্কা, রাজনৈতিক দলগুলো সমঝোতায় না এলে কাঠামো ফের বিতর্কের জন্ম দিতে পারে। আগামী সংসদে যদি খুবই ব্যালেন্স একটা সংসদ হয়, মানে যদি একটা শক্তিশালী বিরোধী দল থাকে তাহলে হয়তো সেটা খুব ভালোভাবে হবে। আর যদি শক্তিশালী বিরোধী দল না থাকে তাহলে দেখবেন সরকার যে দল যদি একক সংখ্যাগরিষ্ঠতা থাকে তাহলে দেখবেন তারা তাদের মতো করেই এই আইনটা করবে এবং সেটা আমি মনে করি আরেকটা নতুন সমস্যা জন্ম দিবে। রাজনৈতিক বোদ্ধাদের মতে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল জনগণের আস্থা ফেরানোর বড় সুযোগ, কিন্তু কাঠামো আইন রাজনৈতিক গ্রহণযোগ্যতা না পেলে ডেকে আনতে পারে নতুন সংকট। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দেশের সব সরকারি স্কুল এবং মহানগর ও জেলা উপজেলা সদরের বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণীতে নতুন শিক্ষার্থী ভর্তির আবেদন আজ থেকে শুরু। গত কয়েক বছরের মতো এবারও ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থীরা স্কুলে ভর্তির সুযোগ পাবেন। আজ সকাল 11টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে। অনলাইনে ঘরে বসেই শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ভর্তির আবেদনের ফি 100 টাকা। টেলিটকের প্রিপেইড মোবাইল থেকে ফি পরিশোধ করতে পারবেন। লটারির সম্ভাব্য তারিখ 14 ডিসেম্বর, এরপর 17 থেকে 21 ডিসেম্বর ভর্তি চলবে। এবারও ভর্তির ক্ষেত্রে 2টি অপেক্ষমান তালিকা থাকবে। 22 থেকে 24 ডিসেম্বর প্রথম অপেক্ষমান তালিকা থেকে এবং 27 থেকে 30 ডিসেম্বর দ্বিতীয় অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। আরও একটা বিরতি নিচ্ছে দুপুরের বাংলাদেশে, আমাদের সঙ্গেই থাকুন। ভূমিকম্প মোকাবেলায় এখনই প্রস্তুতি নিতে হবে বাংলাদেশকে, এমনটাই জানান বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। জাতীয় প্রেস ক্লাবে বিপ্লব সংহতি দিবস উপলক্ষে মৎস্যজীবী দল আয়োজিত আলোচনা সভায় কথা বলেন তিনি। আরও বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এখন থেকেই রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ না নিলে ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে। তিনি বলেন, আজকের ভূমিকম্পের পর আর ভাবার কোনো কারণ নেই, বাংলাদেশে নিরাপদ থাকবে। এ সময় তিনি ভূমিকম্পে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। ঢাকা, যার জন্যই ঢাকাতে এটি খুব ভালোভাবে তীব্রভাবে অনুভূত হয়েছে এবং বাংলাদেশের অন্যান্য অঞ্চলেও। তুরস্কে বা ইরানে যে ভূমিকম্প হয় বা আফগানিস্তানে যে ভূমিকম্প হয় সেটার চিন্তা করেন। আর আজকে সকালে ভূমিকম্পর পরে নিশ্চয়ই ভাবার কোনো কারণ নেই যে আমরা খুব আরামে থাকার সম্ভাবনা আছে। তীব্র ভূমিকম্প প্রভাব ফেলেছে বাংলাদেশ আয়ারল্যান্ড মিরপুর টেস্টেও। মিনিট 3 বন্ধ ছিল ম্যাচ। গণমাধ্যম কর্মীরাও ছিলেন আতঙ্কিত। প্রেস বক্স ভেঙে পড়ার আশঙ্কায় ছিলেন সাংবাদিকরা। বাংলাদেশ আয়ারল্যান্ড মিরপুর টেস্টের তৃতীয় দিনের মাঝেই ভূমিকম্প মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামও কেঁপে উঠেছে। আমরা যারা গণমাধ্যম কর্মীরা আছি, যারা প্রেস বক্সে ছিলাম, আমি যেমন মিডিয়া সেন্টারের এই জায়গাটাতেই ছিলাম, আমি অনুভব করেছি, আমার কাছে মনে হয়েছিল এই যে প্রেস বক্সটা, এই যে মিডিয়া সেন্টারটা, সেটা যেন ভেঙে পড়বে। চোখের সামনে কাঁপছিল। একদম ঠিক এই জায়গাটায় আমি দাঁড়িয়েছিলাম। বাংলাদেশ টি-20 দলের ক্রিকেটাররা এইখানে একাডেমি মাঠে প্র্যাকটিস করছিলেন, তাদের প্র্যাকটিস দেখছিলাম। আর বাকি সাংবাদিকরা প্রেস বক্সে ছিলেন। তারা দৌড়ে নেমে আসেন। এই জায়গাটায় একটা উৎকণ্ঠার সৃষ্টি হয়, একটা
ভিন্ন ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। কেউ জানতো না, কেউ বোঝেনি কি করা যেতে পারে, সবাই একটা অজানা আশঙ্কার মধ্যে ছিলেন। 5.5 মাত্রার এই ভূমিকম্পটা, যেটার উৎপত্তি স্থল বলা হচ্ছে নরসিংদীতে, ঢাকা থেকে একদম কাছে, তাই বোঝাই যাচ্ছে যে কতখানি বাজে একটা পরিস্থিতির মধ্য দিয়ে সবাই গেছেন। সবার চোখে মুখে চিন্তার ছাপ ছিল, সবাই নানা উৎকণ্ঠায় সময় পার করছিলেন। সারা দেশে সবাই হয়তো তীব্রভাবে টের পেয়েছে, কিন্তু প্রেস বক্সে যারা আমরা ছিলাম তাদেরটা একদম ভয়ঙ্কর অবস্থা ছিল। কারণ কি, প্রেস বক্সটা কিন্তু অনেকটা অস্থায়ী স্থাপনার মতো, যদিও স্থায়ী কিন্তু একটু নড়বড়ে এবং খুব শক্ত নয় আর কি। অনেক সময় এটা এমনিতেই কাঁপে, আপনি জানেন। সো এই কারণে ওখানে তীব্র ঝাঁকুনি ছিল এবং ঝনঝন শব্দ করছিল, মনে হচ্ছিল যে সব কিছু ভেঙে পড়বে। মাঠে আমরা জাস্ট এক ঝলক তাকানোর সুযোগ পেয়েছি, তখন তারাও হয়তো বুঝে উঠতে পারছিল না কী হলো, কারণ মাঠে যদি এতটা তীব্রভাবে অনুভূত হওয়ার কথা না, তারপর মাটি তো কাঁপছে, তারা তো ফিল করেছেই। তো আমরা জাস্ট দেখলাম যে প্লেয়াররাও এদিক ওদিক তাকাচ্ছে, তারপরে আর কিছু দেখতে পাই নাই। আমরা নিজেদের যান বাঁচানোর জন্য আগে দৌড় আর কি। মিডিয়া সেন্টারটা ভেঙে পড়তেছে আর কি, পাশের বিল্ডিং থেকে চিল্লাচিল্লি করতেছিল এবং আমরা হুট করে তো আমরা বুঝতে পারি না, খুব অল্প সময় মাঠে ক্যাচ করতে সময় লাগে। আর মানুষের আতঙ্ক, ক্রিকেটারদের আতঙ্ক আমরা টের পাচ্ছিলাম। এখানে ক্রিকেটাররা প্র্যাকটিস করতেছিল এবং ম্যাচও বন্ধ হয়ে গেছিলো এবং গ্যালারি থেকে দর্শক চিৎকার করতেছিল, তাকবির দিচ্ছিল, আমরা শুনছিলাম এখান থেকে। ভূমিকম্পটা যখন হচ্ছিল তখন 10:38 মতো। সেই সময়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যেহেতু আয়ারল্যান্ড এবং বাংলাদেশের টেস্ট ম্যাচটা চলছে, মিনিট 3 জন্য সেই ম্যাচটা বা সেই ম্যাচের তৃতীয় দিনের খেলা বন্ধ ছিল। পরবর্তীতে যদিও আবারও খেলা শুরু হয়, নিশ্চয়ই ক্রিকেটারদের জন্য নতুন অভিজ্ঞতা, যেই অভিজ্ঞতা তারা কখনোই পেতে চাইবেন না। নিশ্চয়ই আমাদের মতো গণমাধ্যম কর্মীদের জন্য এটা অনেক বড় অভিজ্ঞতা, যে অভিজ্ঞতাও আমরা নিশ্চয়ই আর পেতে চাইব না। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে 40 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার সারা রাত চালানো হয় এই অভিযান। এই সময় নাচল, গোমস্তাপুর ও সদর থানা থেকে 40 জন গ্রেফতার হয়। পুলিশ জানায় চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেফতার করা হয়। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। দর্শক, আমরা সংবাদ শেষ করব, তবে আমরা আমার সহকর্মী লাভলি বিথির সঙ্গে আবার একটু যোগ দিতে চাই। তিনি রাজধানীর পঙ্গু হাসপাতালে এই মুহূর্তে আছেন। বিথি, পঙ্গু হাসপাতালেও আহত অনেকেই ভর্তি হয়েছেন, সেখানকার খবরাখবর একটু জানাবেন আমাদের। জাতীয় অর্থোপেডিক হাসপাতালের জরুরি বিভাগের তথ্য দিয়ে যদি শুরু করি, এখানে এখন পর্যন্ত প্রায় 50 জনের মতো টিকিট কেটেছে যারা ভূমিকম্পের সময় কোনো না কোনোভাবে আহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের সাথে কথা হয়েছে আমাদের। ডুয়েটে 2 জন স্টুডেন্ট আছে, ট্রিপলিতে পড়ে। ভূমিকম্পের সময় কেউ হয়তো শুয়েছিল, কেউ হয়তো নাস্তা করছিল, বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিল। ভূমিকম্পের খবরে এবং এত জোরে আজকে মাথাটা ছিল, ভয় পেয়ে যেভাবে পেরেছে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কেউ কেউ 2 তলা 3 তলা থেকে লাফ দিয়েছে। এরকম 2 জন স্টুডেন্ট, একজনের নাম দুলাল, 2 তলা থেকে লাফ দেওয়ার পর তার পা সে অনেক বেশি আহত হয়েছে, তার পা ভেঙে গেছে এবং সেটা সার্জারি করতে হবে। সার্জারি না করা পর্যন্ত তার ঠিক হবে না। কেউ কেউ এসেছেন ছোটোখাটো কাটা নিয়ে, কেউ হয়তো মাথায় কাটা, পায়ে কাটা, হাতে কাটা, সেগুলোকে জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। কারো ব্যান্ডেজ করা হয়েছে, আর কারো ব্যান্ডেজ করে ছেড়ে দিচ্ছে। কয়েকজন আছে একদম গুরুতর, তাদেরকে সার্জারি করতে হবে বলে জানানো হয়েছে। মূলত ভূমিকম্পের যে ভয়টা ছিল, যে বড় মাত্রার যে ভূমিকম্পটা হয়েছিল, এটা আসলে বেশ আতঙ্কগ্রস্ত করে ফেলেছিল এবং খুব বেশি এত বেশি নড়ছিল, কারণ আমরাও যখন রাস্তায় ছিলাম অনেক জোরে নড়ছিল, কোনো না কোনো কিছু ধরে হয়তো আমাদেরকে স্থির থাকতে হয়েছে। ওই অবস্থায় আরও বেশি প্যানিকড হয়ে গিয়েছিল মানুষগুলো এবং এখানে এক জায়গা থেকে ঢাকার বাইরে থেকেও কিন্তু ইনজুরি নিয়ে কিন্তু জাতীয় অর্থোপেডিক হাসপাতালে এসেছে এবং এই আশা যে 50 জনের কথা বলছিলাম, সংখ্যাটা এখন হয়তো ইতিমধ্যে আরও বেশি হবে। বিথি, আমরা দেখছিলাম হাসপাতালের চিত্র এবং সবার জন্যই মর্মান্তিক বলবো এবং আতঙ্কিত হওয়ারই একটি বিষয়। ধন্যবাদ বিথি, যোগ দিয়ে আমাদের সেখানকার চিত্রটা দেখানোর জন্য। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি আমি ছোঁয়া খন্দকার। ভূমিকম্পের যে আপডেট, নতুন খবরাখবর, সেই খবর নিয়ে পরের ঘন্টা খবর নিয়ে ফিরবেন আমার সহকর্মী শাওন দত্ত। আমাদের সাথেই থাকুন।